25 বছর পর কখনোই বিয়ে করো না। কারণ কি জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করছি অনেক উপকারে আসবে। সুলতান ইব্রাহিম বৃদ্ধ হয়ে পড়েছেন, বয়সের ভারে নুবজ। ক্রমশই দুর্বল হয়ে পড়লেন তিনি। সুলতান বুঝতে পারলেন তার দিন ফুরিয়ে এসেছে। তার চিন্তা যে একমাত্র কন্যা জাহানার এখনো বিয়ে হয়নি। রাজকন্যা সুন্দরী, তার বিয়ের বয়স হয়েছে। ইতিমধ্যে অনেকেই তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু তার যোগ্য বর আজও খুঁজে পাননি সুলতান। একদিন সুলতান কন্যা জাহানারকে ডেকে বললেন, মা, এবার আমি তোমার বিয়ে দেব। রাজকন্যা বললেন, কিন্তু তুমি কিভাবে বর নির্বাচন করবে বাবা? সুলতান বললেন, আমার কোনো পুত্র সন্তান নেই। তোমার স্বামীই হবে আমার এই রাজ্যের ভাবী সুলতান, যে ভালোভাবে রাজ্য শাসন করতে পারবে এবং প্রজা পালন করতে পারবে। আমি তার সঙ্গেই তোমার বিয়ে দেব। রাজকন্যা বললেন, কিন্তু তুমি কিভাবে যোগ্য বরকে নির্বাচন করবে? সুলতান বললেন, যে ব্যবস্থা আমি করব। আগে যারা রাজকন্যার বিয়ের জন্য এসেছিল তাদের মধ্যে 3 জনকে যোগ্য বর হিসাবে মনে মনে বাছাই করেছিলেন সুলতান। তিনি একদিন দ্রুত পাঠিয়ে 3 জন যুবরাজকে ডেকে আনলেন রাজসভায়। 3 জন যুবরাজই ছিলেন বয়সে যুবক এবং বীর। তাদের নাম ছিল খালিদ, জুবায়ের ও ছাবিত। 3 জনই ছিল দেখতে সুদর্শন এবং আচরণ ও কথাবার্তায় ভদ্র। রাজকন্যা বুঝে উঠতে পারল না সে কিভাবে এই 3 জনের মধ্য থেকে একজনকে তার স্বামী হিসেবে বাছাই করবে। তাই সে তার বাবার ওপর বর নির্বাচনের ভারটা ছেড়েই দিল। যুবরাজ 3 জন সুলতানের সামনে হাজির হলে সুলতান বললেন, আমি তোমাদের ডেকে পাঠিয়েছি কারণ আমি এবার আমার কন্যাকে পাত্রস্থ করতে চাই। যুবরাজ 3 জন হাসি মুখে মাথা নত করলেন। সুলতান বললেন, তোমরা 3 জন আমার রাজ্য শাসনের উপযুক্ত। ভবিষ্যতে তোমরা সুলতান হতে পারো, কিন্তু তোমাদের মধ্যে একজনের হাতে আমার কন্যাকে অর্পণ করতে হবে। তাই আমি তোমাদের 3 জনের মধ্যে একজনকে নির্বাচন করার জন্য একটি পরিকল্পনা করেছি। আজ পূর্ণিমা, আজই তোমাদের 1 মাসের জন্য দেশ ভ্রমণে পাঠাতে চাই। আজ হতে ঠিক 1 মাস পরে পূর্ণিমায় তোমরা সফর শেষে ফিরে আসবে এই রাজসভায়। তোমরা প্রত্যেকেই রাজকন্যার উপযুক্ত বিবেচনা করে সবচেয়ে মূল্যবান উপহার নিয়ে আসবে। সে উপহারের গুণাগুণ বিচার করেই তোমাদের যোগ্যতা নির্ণয় করা হবে। যুবরাজ 3 জন আশান্বিত হয়ে সেদিনই দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। চোখের পলকে 1টি মাস অতিবাহিত হয়ে গেল। পরের মাসে আবার পূর্ণিমা এলো। পূর্ণিমার দিন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠতেই সুলতানের প্রাসাদ দ্বারে যুবরাজদের আগমন বার্তা ঘোষণা করা হলো। আলোকমালা ও ফুল দিয়ে সজ্জিত করা হলো সমস্ত প্রাসাদ। সুলতান প্রথমে যুবরাজ খালিদকে ডেকে বললেন, তুমি আমার কন্যার জন্য কি উপহার এনেছো? যুবরাজ খালিদ নতজানু হয়ে একটি বড় থলে থেকে অনেক বড় বড় মূল্যবান জিনিস বের করল। তারপর সুলতানকে বলল, এগুলি সবচেয়ে দামি হীরা, মুক্তা, পান্না ও চুন্নি। এগুলি বিভিন্ন দেশ ঘুরে বাছাই করে এনেছি।
এগুলি দিয়ে রাজকন্যার জন্য একটি মুকুট, গলার হার, হাতের বালা আর আংটি বানাতে চাই। হাসি মুখে খুশি হয়ে মাথা নত করল রাজকন্যা জাহানারা, কিন্তু সুলতান কোনো কথা বললেন না। এবার সুলতান যুবরাজ জুবায়েরকে ডেকে পাঠালেন। তুমি কি উপহার এনেছো? জুবায়ের বলল, আমি একটি বন্দুক এনেছি। এটি একটি শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র দিয়ে অনায়াসে এবং অবর্থভাবে লোক মারা যায়। এই অস্ত্র কাছে থাকলে বাইরের কোনো শত্রু ভয়ে পা দেবে না আপনার রাজ্যের ত্রিসীমানায়। আপনি এর দ্বারা অনেক দেশ জয় করতেও পারেন। আপনি হয়ে উঠতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিজয়ী রাজা। যুবরাজ জুবায়ের কথা শুনে রাজকন্যা কেঁপে উঠলেন ভয়ে। সুলতান একটা দীর্ঘশ্বাস ফেললেন নীরবে, কিন্তু রাজসভায় উপস্থিত লোকদের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। এবার যুবরাজ ছাবিতকে ডাকলেন। সুলতান লজ্জাবনত মুখে সুলতানের সামনে খালি হাতে এসে দাঁড়ালো যুবরাজ ছাবিত। সে বলল, ক্ষমা করবেন সুলতান, আমি রাজকন্যার জন্য কোনো উপহার আনতে পারিনি। সুলতান আশ্চর্য হয়ে বললেন, সে কি কোনো উপহারই আনোনি? ছাবিত বলল, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই, অথচ তার জন্য কোনো উপহার না আনতে পারায় সত্যিই খুব দুঃখিত। কিন্তু এই একটি মাস আমি কাজে এমনই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো উপহার জোগাড় করার ফুরসত পাইনি। এ কথার অর্থ বুঝতে না পেরে সুলতান বললে, কি কাজে তুমি এত ব্যস্ত হয়ে পড়েছিলে? ছাবিত বলল, আমি আপনার রাজসভা থেকে বেরিয়ে দেশ ভ্রমণে যাবার সময় তার গা থেকে রক্ত ঝরছিল। পথে একটি মুমূর্ষু পথিককে দেখতে পাই। তার গা থেকে রক্ত ঝরছিল, সর্বাঙ্গ ছিল ক্ষতবিক্ষত। আমি তা দেখে চলে যেতে পারলাম না। তার সেবা শুশ্রূষা করলাম। তিনি সুস্থ হয়ে উঠলে দু একদিন পর আবার পথ চলতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই দেখলাম একদল নারী ও শিশু ভয়ার্ত অবস্থায় গ্রাম ছেড়ে পালাচ্ছে। কারণ জিজ্ঞেস করে জানলাম একদল জলদস্যু নদী পথে এসে তাদের গ্রাম লুণ্ঠন করেছে। গ্রামের বেশিরভাগ পুরুষকে হত্যা করেছে, তাদের ধন সম্পদ সব ছিনিয়ে নিয়ে গেছে এবং আবার আসবে বলে ভয় দেখিয়ে গেছে। আমি তাদের বুঝিয়ে গ্রামে ফেরত নিয়ে গেলাম। দেখলাম গ্রামের অল্প সংখ্যক লোক যারা বেঁচে আছে তারা জলদস্যুদের সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু কোনো যোগ্য নেতা না থাকায় মনোবল পাচ্ছে না। আমি সেসব নিঃস্ব, অসহায় ও ভীত শস্ত্রোক্ত লোকেদের ফেলে চলে আসতে পারলাম না। তাদের সশস্ত্র ও সঙ্গবদ্ধ করে জলদস্যুদের বিরুদ্ধে লড়াই শুরু করলাম। জোর লড়াই করে জলদস্যুদের ঘায়েল করে গ্রাম থেকে চিরদিনের মতো বিতাড়ন করলাম। তারপরও অনেক কাজ ছিল। আহতদের চিকিৎসা, বিধবা ও শিশুদের পুনর্বাসন প্রভৃতি কাজগুলি সারতে আমার বেশ কিছুদিন দেরি হয়ে গেল। কাজের চাপে আমি উপহারের কথা, রাজকন্যার কথা সব ভুলে গেলাম। হঠাৎ একদিন আকাশে চাঁদ দেখে পূর্ণিমার কথা মনে পড়ে গেল, তাই ক্ষমা চাইতে এলাম। আমাকে ক্ষমা করবেন সুলতান। যুবরাজ ছাবিতের কথা শুনতে শুনতে অভিভূত হয়ে পড়েছিলেন বৃদ্ধ সুলতান। তিনি যখন চোখ তুললেন তখন দেখা গেল চোখের পানিতে ঝাপসা হয়ে গেছে তার দৃষ্টি। রাজকন্যার চোখও পানিতে ছলছল। সুলতান যুবরাজ ছাবিতকে তার কাছে ডাকলেন। যুবরাজের একটি হাত ধরে হাসি মুখে বললেন, এই মহান যুবরাজ রাজকন্যার জন্য উপহার না নিয়ে এলেও এ হাতে ফুটে আছে জনসেবার অনেক অমূল্য নিদর্শন। আমি তারই হাতে তুলে দেব আমার কন্যাকে। এই মহান হৃদয়ে পরোপকারী যুবরাজই হবে আমার রাজ্যের উপযুক্ত শাসক।
এর থেকে আমরা শিক্ষা পাই অর্থ, বিত্ত, ক্ষমতা, প্রভাব দেখে নয়, চরিত্রবান পাত্র দেখে কন্যাকে বিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।